আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে নেবে বলে দিলাম। এই নির্বাচনের প্রচারণা চলাকালীন সময় আমাদের বোনদের, মাদের তারা সম্মান দিতে পারছেন না, বরঞ্চ তারা কোনো কোনো জায়গায় উন্মাদ হয়ে বলে ফেলছেন, এদেরকে যদি বুরকা পরা, নেকাব পরা, হেজাব পরা অবস্থায় দেখো তাহলে কাপড় খুলে ফেলবা। ইন্নালিল্লাহ। এরা কোন প্রজাতি? এরা তো মানব প্রজাতিতে থাকার কথা না, এরা তো অন্য প্রজাতি দেখতেছি। যারা ইলেকশনের আগে মাদের সাথে এই আচরণ করে, এই দৃষ্টিভঙ্গি করে, গায়ে হাত দিয়ে দেয়, তারা ইলেকশনের পরে কি করবে এটা বোঝা যাচ্ছে না। মর্নিং শোজ দ্য ডে। সূর্য যখন সকালবেলা পূর্ব প্রান্তে, পূর্ব দিগন্তে যখন উঠে, তখন সূর্যের উঠা দেখে টের পাওয়া যায় আজকের দিনটি কেমন যাবে। যারা এই আচরণ করছেন তারা বার্তা দিচ্ছেন, অ্যাক্সিডেন্টালি তারা যদি সরকার গঠন করার সুযোগ পেয়ে যান তাহলে বাংলাদেশটা কেমন হবে। তারা মায়ের জাতির প্রতি কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন তা তারা প্রকাশ করে দিচ্ছেন। 5 আগস্টের আগে বাংলাদেশের একটা অন্যরকম রূপ ছিল। সে রূপ আমরা 54 বছর দেখেছি। আমরা সন্ত্রাস দেখেছি, ফেসিবাদ দেখেছি, আমরা দুর্নীতির পর্বত দেখেছি, আমরা ব্যাংক লুট দেখেছি, আমরা শেয়ার মার্কেট লুট দেখেছি, আমরা আমাদের মা বোনের ইজ্জতের ক্ষতি দেখেছি, আমরা যুবকদেরকে জবাই করতে দেখেছি। এই রাজ্যে কোন সময় একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা দল, এর বাইরে সবাইকে বিবেচনা করা হতো আমরা এখানে ভাড়াটিয়া আর তারা দেশের মালিক। আমরা ওই সমস্ত জমিদারি মানি না। এ দেশে সকলের সমান অধিকার। বাংলাদেশে আল্লাহ যে আসমান আমাদের মাথার উপর রেখেছেন, আসমানের ছাদের নিচে আর জমিনের বিছানার উপরে আমরা সবাই সমান। এই অধিকার আমাদেরকে বাংলাদেশের বিদ্যমান সংবিধান দিয়েছে। এই সংবিধানের দোহাই দিয়ে এই সংবিধানের উপর জুলুম করা হয়েছে, 18 কোটি মানুষের উপর জুলুম করা হয়েছে। দুর্নীতি করতে গিয়ে সিন্ডিকেশন করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে। সেই সিন্ডিকেশন এবং চাঁদাবাজি এখনো আছে। বাংলাদেশের ওই পচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না ইনশাআল্লাহ। ওই পচা রাজনীতিকে এখন লাল কার্ড দেখাতে হবে। অনেক হয়েছে, অনেক টাকা চুরি করেছ, অনেক লুটপাট করেছ, অনেক বুক করেছ, বিদেশে বেগমপাড়া গড়েছ, নিজেদের জন্য সিঙ্গাপুর তৈরি করেছ, আর বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে রেখেছ। 5 তারিখের পরে অনেকের মধ্যেই আত্মসমালোচনা এবং আত্মসচেতনতা এসেছে, আবার অনেকের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। দুইটাই দেখছে যাতে। এই নির্বাচন সামনে রেখে অনেক সোনালী কবিতা নিয়ে অনেক আপনাদের কাছে আসবেন। আমরা এই করব, ওই করব, ওই করব, বাংলাদেশকে আমেরিকা বানিয়ে ফেলব। আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ, আমরা বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চাই। এমন একটি বাংলাদেশ বানাতে চাই যে দেশের অসংখ্য বন্ধু রাষ্ট্র বিদেশে থাকবে, সারা বিশ্বে থাকবে, কিন্তু আমাদের কোনো প্রভু থাকবে না। সেই দেশটাই আমরা বানাতে চাই। আমরা ওই দেশ বানাতে চাই আমার মা বোনেরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, পেশাগত দায়িত্ব পালনে সকল জায়গায় মায়ের মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে চলাফেরা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দাঁতকান্দির সম্মানিত ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন নির্বাচন, এই নির্বাচনে 2টি ভোট। এই আসনে 11 দলের সম্মানিত প্রার্থীর সমর্থনে আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্টজন, উপস্থিত
ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমরা 24-এর বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের দিকে পা করে এগিয়ে যাচ্ছি। 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আস্তে 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 এটা আমি ম্যানেজ করবো। আপনারা যারা আছেন সাংবাদিকদেরকে দায়িত্ব পালন করতে দিবেন, যতটুকু দেখেন তার উপরে সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ। এটা তাদের পেশাগত দায়িত্ব, এটা পালন করতে হবে। বসার কথা কেউ বলবেন না, তারা যখন বসবে, যখন দাঁড়াবার দাঁড়াবে। সম্মানিত বন্ধুগণ, ওই দেশটাই আমরা বানাতে চাই যে দেশে আমাদের যুবক ভাই বোনদের হাত বেকারের হাত হবে না, দেশ গড়ার কারিগরের হাত হবে ইনশাআল্লাহ। আমরা কোনো যুবকের যুবতীর হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করতে চাই না। তারা কি আমাদের কাছে মিছিল করে এসে বলেছে আমাদেরকে বেকার ভাতার ব্যবস্থা করে? তারা মিছিল করে বলেছে আমাদের কাজটা আমাদের হাতে তুলে দেন। 24শে জুলাইয়ের এটাই ছিল দাবি যে আমার মেধার এবং যোগ্যতার স্বীকৃতি দিন, আমার কাজে আমাকে জায়গা করে দিন। কোনো কোটা মানি না, যে কোটা আমার কপাল নিয়ে টানাটানি করে। আমরা সেই বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ করতে চাই। এর জন্য প্রয়োজন হবে সমাজের সর্বত্র ন্যায় বিচার কায়েম করা। আমরা আল্লাহর উপর ভরসা করে ওয়াদাবদ্ধ এবং বদ্ধপরিকর ইনশাআল্লাহ সমাজের শিশু থেকে বৃদ্ধ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল শ্রেণী পেশা, সকল মানুষের জন্য ন্যায় বিচার কায়েম করবো ইনশাআল্লাহ। যেই বিচারে একজন সাধারণ মানুষ কোনো একটি অপরাধ করলে তার বিচার হবে, শাস্তি হবে, সেই একই অপরাধ দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচার এবং শাস্তির আওতায় আসতে হবে। এই দেশে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আমাদেরই কাজ করেন, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। অনেক ক্ষেত্রেই তাদেরকে বেতন ভাতা সহ যে সমস্ত সুবিধা দেওয়া হয় তা দিয়ে সভ্য সমাজে বর্তমান জগতে চলা অনেকের জন্য কঠিন। আমরা আমাদের পরিকল্পনা নিয়েছি, তাদের জন্য আমরা ইনশাআল্লাহ সম্মানজনক জীবনযাপনের জন্য যেটা দরকার সেইটাই আমরা করব। সম্মানজনক বেতন ভাতা সমন্বয় করা হবে। আবার বিভিন্ন জায়গায় যে বৈষম্যগুলো বিরাজ করছে, কেউ গাছতলায় আর কেউ পাঁচতলায়, সেটাও রাখা হবে না ইনশাআল্লাহ। গাছতলার কারো ঠিকানা হবে না আল্লাহ চাইলে, তারও একটা আপন ঠিকানা থাকবে, একটা নিরাপদ ঠিকানা থাকবে। অনেকে ভয় দেখায়। আমরা এ দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা কওমি মাদ্রাসা বন্ধ করে দেব। আমরা বিভিন্ন মসজিদ থেকে কওমি পড়ে যারা এখানে এসেছেন তাদেরকে বের করে দেব। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এগুলা সম্পূর্ণ মিথ্যা। কওমি মাদ্রাসা আমাদের হৃদয় এবং কলিজা। ইসলামের শিক্ষাটা তারাই মূলত এখন ধরে রেখেছেন। আমরা যে ইসলামের জন্য স্বপ্ন দেখে লড়াই করি, সেই ইসলামকে তারা ফোল্ড করে রেখেছেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, তাদেরও প্রতিনিধি 11 দলের মধ্যে আছেন। মৌলানা মামুনুল হক আল্লামা, তাকে চিনেন আপনারা? তিনি কওমি ফারিক শুধু না, তিনি কওমি গোরের সন্তান, বাপ দাদা শুধু। তার মতো বিজ্ঞ আলিমেরা এখানে আছেন। তাদেরকে নিয়ে বেফাক হায়াতুল উলিয়া এর নেতৃবৃন্দের সাথে বসে ওই শিক্ষার সর্বোচ্চ উৎকর্ষ সাধনে সরকারের কি কর্তব্য সেটা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। আবার অনেকে ছড়ায় যে তারা কোনো মাযহাব কায়েম করবেন। এইখানে শুধু মাযহাবের প্রশ্ন না, 18 কোটি মানুষের মতের প্রতিফলন হবে ইনশাআল্লাহ। যেখানে যা প্রাধান্য পাওয়ার তাই পাবে, ন্যায্যতার ভিত্তিতে। এখানে আমার সামনে 6টা দাবি উত্থাপন করা হয়েছে, দাউদকান্দিকে জেলা করা সহ আর অনেক দাবি। আমরা কোনো অলিক অঙ্গীকার কোথাও দিব না, যে অঙ্গীকার বাস্তবায়ন করার কোনো সামর্থ্য সরকারের থাকবে না। তবে আমরা যা স্পষ্টভাবে বলবো,
ন্যায় বিচার যখন কায়েম হবে, শুধু মামলা মোকদ্দমার ন্যায় বিচার না, জনগণের অধিকার পাওয়ার ন্যায় বিচার। মামলা তার মাত্র একটা অধ্যায়। আপনার সন্তানের লেখাপড়া, তার স্বাস্থ্য পরিচর্যা, সারা জীবন যারা রাষ্ট্রকে দিয়ে গেছেন, সমাজকে দিয়ে গেছেন, বৃদ্ধ বয়সে তাদের দায়িত্ব নেওয়া, এই সব সরকারের দায়িত্ব। আমরা ঘোষণা করেছি সবার জন্য স্বাস্থ্য, বিশেষভাবে 5 বছর পর্যন্ত, শিশুকাল পর্যন্ত তাদের পূর্ণ দায়িত্ব সরকার নেবে। আবার রিটায়ার এইজে গিয়ে সবাই স্বাস্থ্য সেবা পান না, নিজের পয়সায় সেবা নিতে হয়। ওই রিটায়ার এইজের পরে যারা, তাদের সবাইকে ইনশাআল্লাহ তাদের প্রাপ্য চিকিৎসা বিনামূল্যে তাদের হাতে তুলে দেওয়া হবে। একটা জাতিকে যদি সুস্থ সবল করে গড়ে তোলা না যায়, তাইলে একটা গতিশীল উন্নত জাতি গড়া সম্ভব নয়। যারা বেবি কেয়ারিং মাদার্স, তাদের জন্য আমরা বলেছি কর্মস্থলে তাদের কর্মঘণ্টা 2 থেকে 2.5 বছরের জন্য হবে 5 ঘন্টা, বাকি 3 ঘন্টার খরচ যোগাবে সরকার। এখন বলতে পারেন, এই একটু আগে বললেন কোনো বৈষম্য করবেন না, তা আমরা করব 8 ঘন্টা, ওনারা করবে 5 ঘন্টা, এটা কি কোনো বৈষম্য না? না, এটা বৈষম্য। দেখি একটা জবাব এখন নিতে চাই। এখানে 30, 40, 50, 60, 70 বছরের মানুষ এখানে অনেকে আছেন। এই বয়সে নিজের গর্বে একটা বাচ্চা যারা নিয়েছেন, বুঝে শুনে হাত তুলবেন, কিন্তু নিজের গর্বে পেটের ভিতরে যে পুরুষেরা বাচ্চা নিতে পেরেছেন, তারা একজন একটু হাত তুলি, মাত্র একজন দেখে আসেন। নো, ইম্পসিবল। আল্লাহ তাআলা এই যোগ্যতা পুরুষদেরকে দান করেননি। এই নিয়ামত আল্লাহ তাআলা মাদেরকে দান করেছে। 285টা দিন আপনাকে আমাকে সেই মা গর্বে নিয়েছেন, অনেক কষ্ট হয়েছে, সেই কষ্টের প্রকাশ ঘটাননি, বরঞ্চ সব কিছুকে খুশি মনে, সন্তুষ্ট মনে মেনে নিয়ে অপেক্ষা করছিলেন, কবে আমার কলিজা টুকরা নাড়ি ছেঁড়া ধন দুনিয়া আসবে। যখন মুখ দেখেছেন সব ভুলে গেছেন, কিছুই আর মনে থাকেনি। আচ্ছা ঠিক আছে, গর্বে সন্তান নিতে পারলেন না, নিজের বুকের দুধ খাওয়ানো কেউ এখানে আসেন না? তাও নাই। তো এই যে 2-2.5 বৎসর মা যে সন্তানকে বুকে আগলে রাখবেন, তার বুককে যে সন্তানের বিছানা বানিয়ে দেবেন, আপনি এখানেও ফেল, আমি এখানেও ফেল, তাইলে এইটাকে ইনসাফ? যে এই সন্তান বুকে নিয়ে তার লালন পালন, পেটে নিয়ে তার লালন পালন, আপনিও 8 ঘন্টা, তিনিও 8 ঘন্টা, এটা ইনসাফ না বেইনসাফ? এটা তাদের প্রতি কোনো দয়া নয়, এটা সমাজের দায়িত্ব পালন। আবার এরপরে ইনশাআল্লাহ তাদের কর্মক্ষেত্রে তারা চলে আসবে। কিন্তু অনেক মা পুরা 8 ঘন্টা সন্তান, কুলের সন্তান রেখে তারা এই চাকরি করতে চান না, চাকরি ছেড়ে দেন, আর চাকরিতে ফিরে আসতে পারেন না। অনেকের প্রয়োজন আছে, তারা কষ্ট পান, কিন্তু চাকরির রাস্তা তার জন্য বন্ধ হয়ে যায়। কোনটা ভালো? রাস্তা বন্ধ হয়ে যাওয়া ভালো, নাকি রাস্তাটা খোলা রাখা ভালো? এখন বলবেন ওনাদের চাকরি করতে হবে কেন? করবেন, অবশ্যই করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সকল কাজে সম্পৃক্ত করেছেন, তাদেরকে যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসাবে নিয়ে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যদি যোদ্ধা হিসাবে নিয়ে গিয়ে থাকেন, দুনিয়ায় এমন কোন কাজ আছে এর চাইতে কঠিন? এর চাইতে তো কঠিন কোনো কাজ নেই। তাহলে তাদের যদি মেধা যোগ্যতা আল্লাহ দিয়ে থাকেন, সে পরিমাণ শিক্ষা প্রশিক্ষণ যদি তাদের থাকে, এবং তাদের যদি প্রয়োজন থাকে, তাহলে তারা অবদান রাখবে। ঘর মহিলাদের জন্য উত্তম, অবশ্যই ঘরের দায়িত্ব আপনি আমি চাইলেও পালন করতে পারবো না, এই যোগ্যতা আমাদের নাই। এই জন্য আমাকে জিজ্ঞেস করলে আমি বলি যে আমি একটা ঘরের লজিংয়ে থাকি, আমার লজিং মাস্টারনি খুবই ভালো, এই মাস্টারনি সব আমার গুছিয়ে দেয়। এখানে যারা বসে আছেন আপনারা কিন্তু কেউ ওই বাড়ির মালিক নন, মালিক ইনারা, সবাই লজিংয়ে থাকেন। ওনারা 24 ঘন্টা আপনার ইজ্জত, আপনার সম্পদ, আপনার সন্তানের পাহারাদারি করে। আপনি যখন ঘরে থাকেন তখনও করে, যখন ঘরে থাকেন না তখন করে। এটা তাদের ইজ্জত, এটা তাদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামত। তাদেরকে এই নিয়ামতের দৃষ্টিতে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে হবে ইনশাআল্লাহ। যেই সমাজ মায়েদেরকে সম্মান করে, সেই সমাজকে আল্লাহ তাআলা ভালোবাসে। আর যেই কুপমণ্ডুক সমাজ মাদেরকে সম্মান করতে জানে না, এই সমাজের মাথার উপর থেকে আল্লাহর রহমত উঠে যায়। আমরা কোনো কোনো জায়গায় দেখতে পাই, সর্বত্র না,
কিছু কিছু বেবুজ লোক এই নির্বাচনের প্রচারণা চলাকালীন সময় আমাদের বোনদের মাদের তারা সম্মান দিতে পারছেন না, বরঞ্চ তারা কোনো কোনো জায়গায় উন্মাদ হয়ে বলে ফেলছেন, এদেরকে যদি বুরকা পরা, নেকাব পরা, হেজাব পরা অবস্থায় দেখো তাহলে কাপড় খুলে ফেলবা। ইন্নালিল্লাহ। এরা কোন প্রজাতি? এরা তো মানব প্রজাতিতে থাকার কথা না, এরা তো অন্য প্রজাতি দেখতেছি। যারা ইলেকশনের আগে মাদের সাথে এই আচরণ করে, এই দৃষ্টিভঙ্গি করে, গায়ে হাত দিয়ে দেয়, তারা ইলেকশনের পরে কি করবে এটা বোঝা যাচ্ছে না। মর্নিং শোজ দ্য ডে। সূর্য যখন সকালবেলা পূর্ব দিগন্তে যখন উঠে, তখন সূর্যের উঠা থেকে টের পাওয়া যায় আজকের দিনটি কেমন যাবে। যারা এই আচরণ করছেন তারা বার্তা দিচ্ছেন, অ্যাক্সিডেন্টালি তারা যদি সরকার গঠন করার সুযোগ পেয়ে যান তাহলে বাংলাদেশটা কেমন হবে। তারা মায়ের জাতির প্রতি কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন তা তারা প্রকাশ করে দিচ্ছেন। সম্মানিত ভাইয়েরা, তাদেরকে অনুরোধ করব না, আপনার ঘরেও মা আছেন, বোন আছেন, জায়া আছেন, মেহরবানি করে তাদেরকে সম্মান করতে শিখুন। আল্লাহ আপনাদের সম্মান বাড়ায় দেবেন। কিন্তু যদি সম্মান করতে ব্যর্থ হন, যদি নিজেদেরকে সংশোধন না করেন, আমি মাদেরকে একটা অনুরোধ করব, আপনারা চোখে চোখ রেখে বলবেন, এটি আমার অধিকার এবং আমার দায়িত্ব। হু ইউ আর, তুমি কে আমাকে এটা বলা, আমাকে বাধা দেওয়া। অনেক জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, ভোটের দিন মারা যেন ভোট কেন্দ্রে না যায়। এটাও জবাব দিয়ে দিবেন। আপনারা বীরদের জন্মদাতা মা, যে মারা আবরার ফাহাদকে জন্ম দিয়েছেন, উসমান শরীফকে জন্ম দিয়েছেন, হাদিকে জন্ম দিয়েছেন, যেই মারা আবু সাইদ জন্ম দিয়েছেন, এই মারা কারো কাছে হার মানবে না ইনশাআল্লাহ। এরপরের কথা, কেউ যদি সংশোধন না হয় আর এই অপকর্ম অব্যাহত রাখেন, আমরা মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকব। তবে আমরা ওই পর্যায়ে যেতে চাই না। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতির প্রতি নিয়মকানুন মেনে সবাই নিজেরটা করবেন, অন্যকে সম্মান করবেন। আমরা সম্মান করার পক্ষে। আমরা কারো কোথাও বাধা দিচ্ছি না, দিব না। আমরা জনগণের উপর আস্থা রাখি, পূর্ণ আস্থা রাখি। ভুক্তভোগী মজলুম জনগণ ইনশাআল্লাহ আগামী 12 তারিখ সঠিক সিদ্ধান্ত নেবে। একটি সিদ্ধান্ত পুরোনো বন্দোবস্ত, পচা বন্দোবস্তকে পরিবর্তন করে একটি সাম্য, ইনসাফের, মানবিক বাংলাদেশ গড়া, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এটি হচ্ছে সংস্কারের প্রস্তাব, গণভোট। সেই গণভোটে প্রথম ভোট ইনশাআল্লাহ তাআলা হাতে পড়বে ইনশাআল্লাহ। যারা হাতে ভোট দিবেন, বোঝা যাবে তারা পরিবর্তনের বাংলাদেশ চান, ওই বস্তা পচা সিস্টেম আর তারা চান না। আর যারা নাতে ভোট দিবেন তারা প্রমাণ করবেন যে আবার বাংলাদেশে তারা ফেসিবাদ কায়েম করতে চান। 2 নম্বর ভোটটি, আমরা একা বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচনে আসিনি। আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সকল ধর্ম, সকল মত, সকল বর্ণ, দেশে বিদ্যমান সকল মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আগাতে চাই। এই জন্য 11টা দল আমরা একত্রিত হয়েছি। এই 11 দলের মার্কা যাকে যেখানে তুলে দেওয়া হবে, আমরা সকলে ইনশাআল্লাহ তার জন্য কাজ করব। এখানে আমাদের নুরুজ্জামান বাহলুল, না মনিরুজ্জামান বাহলুল, আলহামদুলিল্লাহ, ওনাকে আমরা ওনার হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি। কোন সে প্রতীক? কোন সে প্রতীক? জুড়ে সুরে, একটু জুড়ে। 12 তারিখ সারাদিন, সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। তাইলে 12 তারিখ ভোটও দিব, কেন্দ্র পাহারা দিব, কোনো দুর্বৃত্তকে ভোট চুরি করতে দেব না, এবং ভোটের হিসাব নিয়ে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা বিজয়ীর বেশে করে ফিরব। ফিরে ভালো করে উজু করে মহান আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব, 2 রাকাত নামাজ পড়ার জন্য সেজদায় পড়ব আমরা অশ্রু ভেজা চোখে, এবং সেখানে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় আর তৌফিক চাইব।
আমরা যেন ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দিতে পারি, আমরা যেন একজন মানুষের প্রতি বেইনসাফি না করি। এই জন্য আল্লাহর দরবারে আমরা তৌফিক কামনা করব। আপনারা এই ভাইকে সমঝে নিলেন, ধরেন, আমার দায়িত্ব না, আপনার দায়িত্ব এখানে ধরেন। এই ভাইয়ের সাথে আছেন আপনারা, থাকবেন আপনারা, তাইলে তার দিকে চোখ রাখবেন। আল্লাহর ইচ্ছায় তিনি নির্বাচিত হলে বামে কিংবা ডালে কোন দিকে যেন হেলে না পড়েন, সিরাতুল মুস্তাকিম সোজা যেন চলবেন। যদি চলেন ডাইনে বামে টান দিয়ে সোজা করে দেবেন, এইটাই হবে তাকে সাহায্য করা। সবাইকে ধন্যবাদ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।